পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। জীবনে যখন কোনো প্রিয় মানুষেরা মরা বাঁচা নামক পরিস্থিতির আসে, তখনই মনে হয় যাতনা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। অরু এখন এইরকম পরিস্থিতির শিকার। নাহিদকে অরু সবসময় নিজের ভাইয়ের চোখেই দেখে। অরুর কোনো ভাই নেই, এই কথাটা অরু কোনোদিনও মাথায় আনেনি, কারণ সেই ভাবনাটা নাহিদ পূরণ করেছে, সেই অভাবটা নাহিদ পূরণ করেছে। নাহিদ অরুর ভাই হওয়ার পাশাপাশি একজন ভালো বন্ধু, যাকে অরু জীবনে যে কোনো পরিস্থিতির পাশে পেয়েছে। এই অনিত্য দুনিয়ার নিজ রক্তে যেখানে কখনো কখনো আসল রূপ ধারণ করে, পর করে দেয়, সেখানে নাহিদ নিজ ভাই না হয়েও ঢাল হয়ে সবসময় অরুকে রক্ষা করেছে। এই ঋণ অরু ইহ জন্মে পরিশোধ করতে পারবে না। অরুর বুকটা এখন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ডাক্তার এখনো অপারেশন থিয়েটার থেকে বের হয়নি। অপারেশনের রুমে এখনো নাহিদের সার্জারি চলছে। মর্মপীড়িত যন্ত্রণা যেন আর সহ্য করা যাচ্ছে না। এ দহন আর নেওয়া যাচ্ছে না। সবাই এখন হসপিটালের করিডোরে উদ্বিগ্ন অবস্থায়। ডাক্তারের অপেক্ষার প্রহর গুনছে। অরু পাথর বেছে সিটে বসে আছে। পাশে অশ্রুসিক্ত নয়নে অপারেশন রুমের দিকে তাকিয়ে আছে জিনিয়া। অরুর মনের অবস্থা বুঝতে পেরে রিদিপিয়া অরুর ডান কাঁধে হাত রাখলো। কাঁধে কারো স্পর্শ পেয়ে অরু পাশ ফিরে তাকালো। রিদিপিয়া নীরবতা বজায় রেখে চোখ দিয়ে আশ্বাস দিয়ে জানালো, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার অপারেশন রুম থেকে বের হতেই আবরার সর্বপ্রথম ডাক্তারের সামনে সটন হয়ে দাঁড়িয়ে উৎকণ্ঠিত কণ্ঠে শুধালো, আঙ্কেল, পেশেন্ট এখন কেমন আছে? আবরারের করা প্রশ্নের বিপরীতে ডাক্তারের উত্তর, ডোন্ট ওয়ারি আবরার, নাও পেশেন্ট ইজ কমপ্লিটলি ফাইন। আমরা বুলেটটা বের করে ফেলেছি। 1 ঘন্টার মধ্যেই পেশেন্টের জ্ঞান ফিরবে। তারপর তোমরা পেশেন্টের সাথে দেখা করতে পারবে। ডাক্তারের কথায় যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচলো। মাথার ওপর থেকে যেন ভারী কোনো বস্তুই নেমে গেল। ডাক্তারের কথার বিপরীতে অরু দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে দাঁড়িয়ে আবরার উদ্দেশ্যে বলল, আবরার আন্টি অসুস্থ, তার উপর আবার একা। তুমি এখানে এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট করেছো। আন্টি তোমাকে প্রয়োজন, তুমি এখন বাড়ি চলে যাও। এখানে আমরা অনেকেই আছি, তাছাড়া আম্মু আব্বু আসছে। অরু কথার বিরোধিতা করে আবরার কঠিন কণ্ঠে বলল, আরোরা, হোয়াট আর ইউ সেইং? এসব টাইম ওয়েস্ট কেন হতে যাবে? আমি তোমার দায়িত্ব পালন করেছি। বন্ধু হিসেবে আমার যা করা দরকার আমি তাই করেছি। রিয়াকশন প্রকাশ পায় অরুর মধ্যেও। এখন সেই রিয়াকশন উজ্জ্বলিত হয়েছে। নাহিদকে হসপিটালে ভর্তি করানোর পর থেকে যা যা দরকার সব আবরার এক হাতে সামলেছে। সেখানে কিনা অরু পরিষ্কার বলে দিল সে টাইম ওয়েস্ট করছে। ভুল জায়গায় ভুল কথা বলে অরু নিজের ভাষায় বিশোধন এনে বলা, আবরার, আই নো তুমি যা করেছো সব দায়িত্বের খাতিরে করেছো, বাট তোমার আগে আন্টির কাছে থাকাটা বেশি দরকার ছিল। অরুর যুক্তিমূলক কথা শুনে আবরার নিরুদ্বেগ কণ্ঠে বললাম, আরোরা, মম এখন অনেকটাই সুস্থ, আর মমের কাছে এখন নাজিকা আছে, তাই আমি এতটা নিশ্চিত হতে পারছি। তবু আবরার, তুমি আন্টির কাছে যাও। এদিকের খবরাখবর আমি তোমায় ফোনে জানাবো। আবরার এতক্ষণ বেশ ভালোই বুঝতে পেরেছে এই মেয়ের সাথে কথা পেরে উঠবে না, তার চেয়ে বরং বাড়ি যাওয়া যাক। সর্বশেষ আবরার নিস্তেজ গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি কল করব এখানকার আপডেট জানার জন্য। এখন আসছি। ওকে, তুমি এখন যাও, আমি একটু আসছি। আবরারের সাথে বার্তা বিনিময় করার পর অরু বিল পে করার জন্য হসপিটাল রিসেপশনের দিকে পা বাড়ালো। অরু যাওয়ার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আশান্বিত কণ্ঠে আবরার বলে উঠল, আরোরা, কবে তুমি ঠিক এইভাবে আমাকে নিয়েও চিন্তা করবে? কবে তুমি আমার মনের গহীনে অতি যত্নে লুকিয়ে রাখা অনুভূতিগুলোকে উন্মোচন করবে? 8তলা বিল্ডিংটার নাম তনিমা ভবন। পুরো বিল্ডিংটা শেহজাদের তৈরি করা। বিল্ডিংটার নামকরণ সে তার গ্র্যানি তনিমা চৌধুরীর নামে করেছে। চৌধুরী পরিবার ঢাকার ভিআইপি গুলশান সোসাইটিতে থাকে। শেহজাদ তনিমা ভবন বিল্ডিংটা গুলশানে তৈরি করেছে। বিল্ডিংটার সামনে একটা প্রিমিয়াম ব্র্যান্ডের সাদা প্রাইভেট কার এসে থামলো। সাদা রঙের গাড়িটি থেকে একটি যুবক বেরিয়ে এলো। যুবকটি গাড়ি থেকে বেরিয়ে সোজা বিল্ডিং এর ভেতরের দিকে পা বাড়ালো। গেটের সামনে আসতে বিল্ডিং এর দারোয়ান গেট খুলে দিল।
এই বিল্ডিংয়ে 3 তলার একটা ফ্ল্যাটে থাকে শেহজাদ। প্রতিবার আমেরিকা থেকে দেশে আসার পর শেহজাদ সর্বপ্রথম এই বিল্ডিংয়ে আসে। বিল্ডিংটাতে পুরো একটা দিন কাটানোর পর সে এসকে ম্যানশনে যায়। যুবকটি সোজা লিফটে গিয়ে উঠে 3 তলায় যাওয়ার উদ্দেশ্যে উপরে যাওয়ার বাটন প্রেস করলো। লিফট 3 তলায় আসতেই লিফট থেকে যুবকটি বেরিয়ে শেহজাদের নির্দিষ্ট করা ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপল। কলিং বেল চাপার কয়েক সেকেন্ডের মধ্যে একটা অল্প বয়সী ছেলে এসে দরজা খুলে দিল। তারপর দরজার এক সাইডে দাঁড়িয়ে যুবকটির উদ্দেশ্যেই বলল, স্যার ভাই ভিতরে আছে। ছেলেটির কথা মতো যুবকটি ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। শেহজাদের পরনে হোয়াইট শার্টের উপরে নেভি ব্লু কোট, নেভি ব্লু গ্যাবার্ডিন প্যান্ট, ব্ল্যাক ক্যাজুয়াল শু, গলায় বাঁধা গাঢ় ব্লু কালারের চাইটা প্যান্টের বেল্ট ছোঁয়া পর্যন্ত কোটের ভেতরে ঠুকানো। বাম হাত সাদা ব্যান্ডেজে মোড়ানো। সেই মোড়ানো ব্যান্ডেজ করা হাতের উপরই পরিধান করেছে লেদার ওয়াচ। সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করা, একদম পরিপাটি। বেশ বিরাট বড় হল রুমের সোফায় উপর বসে কিছু বিজনেস রিলেটেড ফাইল চেক করছিল শেহজাদ। শেহজাদকে দেখে এখন কেউ বলবে না এই ছেলে কিছুক্ষণ আগে মারপিট করে এসেছে, নিজ হাতে কাউকে দুনিয়া থেকে বিদায় দিয়ে এসেছে। শেহজাদ ব্লাস্ট হওয়া জায়গাটি থেকে আসার পর আলতাফ মির্জা মিডিয়া নিয়ে স্বয়ং জায়গাটায় উপস্থিত হয়েছিল, কিন্তু তাকে খালি হাতে ফিরতে হয়েছিল। তিনি শেহজাদের ছায়া পর্যন্ত দেখতে পায়নি ওখানে। আলতাফ মির্জা বেশ ভালো করেই জানতেন শেহজাদ আর যাই করুক মিডিয়ার সামনে কোনো রকম সিন ক্রিয়েট করবে না, কারণ প্রত্যেক মানুষের একটা ইমেজ থাকে যা শেহজাদের মধ্যে বিদ্যমান। শেহজাদ অন্তত নিজের ইমেজ নষ্ট করা মানুষ নয়। শেহজাদকে জব্দ করার জন্যই মিডিয়ার ব্যবস্থাই করেছিল আলতাফ মির্জা। ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত নিউজ চ্যানেলে শেহজাদের দেশে ফেরার কথাটা প্রচার করা হচ্ছে। এতক্ষণে হয়তো চৌধুরীর কানেও পৌঁছেছে, বার্তাটা পৌঁছেই গেছে। যুবকটি হলরুমে এসে থামল। হলরুমের কারো উপস্থিতি টের পেয়ে শেহজাদ আগের ন্যায় পেপারের দিকে তাকিয়েই বলল, আসুন মিস্টার তুষার, আপনার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। শেহজাদের এরূপ আমন্ত্রণে তুষার শেহজাদের অপোসাইড সোফায় গিয়ে বসতে বসতে বলল, মিস্টার চৌধুরী, আজ প্রথম আপনি আমার রেকর্ড ব্রেক করে দিলেন। আমার এখনো অবিশ্বাস লাগছে ব্যাপারটা। তুষারের কথার কোনরূপ প্রতিউত্তর না করে শেহজাদ তুষারের উদ্দেশ্যেই বলল। চা নাকি কফি? শেহজাদের করা প্রশ্নে তুষার ছোট্ট শব্দে জানাল। শেহজাদ কফি? খানিকক্ষণ আগে সেই অল্প বয়সী ছেলেটাকে রেখে আদেশের সুরে বলল। দুটো ব্ল্যাক কফি নিয়ে আয়। ছেলেটি শেহজাদের আদেশ মতো দুটো ব্ল্যাক কফি আনলো। ছেলেটার আনা কফি থেকে একটা কফি শেহজাদ তুষারের দিকে এগিয়ে দিতে দিতে বলল, কফি খেতে খেতে না হয় বাকি কথাগুলো বলা যাক। তুষার হাত বাড়িয়ে কফিটা নিল। শেহজাদ কফিতে চুমুক দিতে দিতে শুধালো, মিস্টার তুষার কোনো ইনফরমেশন কালেক্ট করতে পেরেছেন? শেহজাদের করা প্রেশারে শুনে দীর্ঘশ্বাস ফেলল তুষার। তারপর নিঃসংকোচে এক নাগারে বলতেই লাগলো, মিস্টার চৌধুরী, পুরো 1 সপ্তাহ ধরে মেয়েটার খোঁজ করেও কোনো ইনফরমেশন পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নামে অনেক মেয়ে আছে, তাদের পুরো বায়োডাটা বের করেছি, কিন্তু এতেও সন্দেহজনক কিছু দেখিনি। একটা নাম দিয়ে একটা আস্ত মানুষকে খুঁজে বের করা অসম্ভব মিস্টার চৌধুরী। যদি আর কোনো ইনফরমেশন থাকতো তাহলে ভালো হতো। আমি আমার এই সিআইডি জীবনে কোনো দিন কোনো কেস হারিনি, সেখানে আপনি আমাকে মানুষ খোঁজার ছোট্ট একটা কাজ দিয়ে হারিয়ে দিলেন। তুষারের কথা শোনার পর শেহজাদ এবার ঘড়িতে টাইম দেখে নির্দেশের সুরে বলল, মিস্টার তুষার, আপনার অন ডিউটির অনেকটা টাইম আপনি ওয়েস্ট করে ফেললেন। আমি আপনার কাছ থেকে আর কোনো সময় নেব না। লাস্ট একটাই কথা বলবো, জানি একটা নাম দিয়ে একটা মানুষকে খুঁজে বের করা পসিবল নয়, তবু আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, কারণ আপাতত নামটা ছাড়া আর কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আশা করি আপনি আপনার বেস্টটা দিয়ে আমায় নিরাশ করবেন না। শেহজাদের কথার বিপরীতে তুষার নিজের মাঝে আত্মবিশ্বাস এনে বলল, আপনার বিশ্বাস আমি ভাঙব না মিস্টার চৌধুরী। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মেয়েটাকে খুঁজে বের করব। তাহলে আজ আসি। কথাগুলো সম্পূর্ণ শেষ করে তুষার সোফা থেকে উঠে জায়গাটা প্রস্থান করলো। তুষার যাওয়ার পরপরই হাত পাতে হাঁপাতে ফ্ল্যাটে প্রবেশ করলো রিক আর বিরাজ। শেহজাদের অনুমতি না নিয়ে তারা হলরুমে প্রবেশ করলো। তারা এক প্রকার বাতাসের গতিতে শেহজাদের সামনে গিয়ে দাঁড়ালো। শেহজাদ তাদের দিকে চোখ তুলে চাইল।
রিক আর বিরাটকে এরকম ঘামার্ত অবস্থায় দেখে শেজাদ বলল, সে কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? তোরা কি থার্ড ফ্লোরে ওঠার জন্য সিঁড়ি বেয়ে রেস লাগিয়েছিলি নাকি? শেজাদের কথাগুলো শেষ হওয়ার আগে বিরাট উত্তেজিত ভঙ্গিতে বলল। বিরাটের কথা শেষ হওয়ার পর রিক বিরাটের দিকে চোখ গরম করে তাকালো। রিককে এইভাবে তাকাতে দেখে বিরাট আমতান্ত করে চুপ হয়ে গেল। রিক শেজাদের ওই ধূসর চোখ চোরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাই একটু আগে যেখানে ব্লাস্ট হয়েছিল সেখানে কিছু মানুষ আহত হয়েছিল। যখন তালুকদারের লোক গুলি চালাচ্ছিল তখন ভুলক্রমে সেই ছেলেটার গায়ে গুলি লেগেছিল। সেই ছেলেটার বর্তমানে হসপিটালে চিকিৎসা চলছে। আপনার কথা মতো আমরা যারা আহত হয়েছি হসপিটালে তাদের সবার যাবতীয় খরচ দিয়েছি। সবার শেষে আমরা গুলিবিদ্ধ ছেলেটার খরচ দিতে গিয়েছিলাম। আমরা টাকা ছেলেটার বোনকে দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটার বোন টাকা তো নেইনি, উল্টো আপনার নামে অনেক বাজে কথা শুনিয়ে দিয়েছে। রিকের এত কথার ভান্ডারে শেজাদ ছোট্ট করে শুধালো। কি বলেছে? রিক নিজেকে যথাযথ ধাতস্থ করে অরু ঠিক যা যা বলেছে সব বলতে লাগলো। ভাই মেয়েটা বলেছে আপনি নাকি এসব লোভ দেখানো জনদরদ দেখাচ্ছেন। আমরা নাকি রাজনীতি করব, ভোগান্তি হবে সাধারণ মানুষদের। কোথাও কোনো সমস্যা দেখা মাত্রই আপনি প্রাইভেট এসি কারে করে পালিয়ে যান, পিছনে অসংখ্য মানুষের জীবন ঝুঁকিতে রেখে চলে যান। ভাই আপনার এগেস্টে যদি কখনো কোনো আঙ্গুল উঠে তাহলে আপনি লম্বা হাত দিয়ে আঙ্গুলটা ভেঙে দেন। নিজেদের ডাপতে জনতাকে চুপ করিয়ে রাখেন। আপনি আলিশান এসি রুমে বসে জনগণকে সেবা করার বদলে জনগণকে লুট করেন। আর শো আপ করার জন্য টাকাগুলো ওই মেয়েটাকে না দিয়ে গরিব দুঃখীদের দান করতে বলেছে। আমরা নাকি করি কম দেখাই বেশি। ওই আহত ছেলেটার বোনটা বলেছে তার টাকার অভাব পড়েনি, সে নাকি আপনার কাছ থেকে ভিক্ষা নিতে অনিচ্ছুক। ভাই ওই মেয়েটা আপনাকে লম্বা হাতওয়ালা নেতা নামে সম্বোধন করেছে। সিদ্ধ করা পানি যেমন আগুনের তাপে টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক তেমনি শেষদের মাথার খুলির মধ্যে সবকিছুই এখন উত্তাপে টকবক টকবক করছে। রাগে তার পুরো শরীর কাঁপছে। শেজাদ দু পাটির দাঁত একসাথে চেপে ধরায় মাথার রগগুলো ফুলে উঠেছে। শেজাদ টেবিলের উপর থাকা কফির মগটা সর্বশক্তিতে আছাড় মারল ফ্লোরে। তড়িৎ গতিতে দাঁড়িয়ে টি টেবিলটায় একটা জোরসে লাথি বসালো। টি টেবিলের উপরে থাকা গ্লাসটা ঝরঝর করে ভেঙে গেল। নিমিষের মধ্যে পরিপাটি সুন্দর সাজানো পরিবেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শেজাদ গলার টাই খানিকটা লুজ করতে করতে উগ্র স্বরে বলল, গাড়ি বের কর, এক্ষুনি হসপিটালে যাব। ওই মেয়েকে কিছু প্রশ্ন করার আছে। কেন ক্যাম্পাসে বড় বড় সাইনবোর্ডে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও তার ভাই হল থেকে বের হলো? কই অন্য কেউ তো বের হলো না? সে আজ যা যা বলেছে তার শাস্তি স্বরূপ তাকে অনেক ভুগতে হবে। শাসা করে 3টি গাড়ি হসপিটালের গেট দিয়ে হসপিটাল প্রাঙ্গণে প্রবেশ করলো। গাড়িগুলো হসপিটালের পার্কিং এরিয়াতে গিয়ে থামলো। গাড়িগুলো থামানোর পর মাঝখানের গাড়িটি থেকে ড্রাইভার বের হয়ে গাড়িটির দরজা খুলে দিল। দরজা খোলার পর গাড়িটি থেকে শেজাদ বের হয়ে এলো। অন্য দুটি গাড়ি থেকে কালো পোশাকে আবৃত হাতে রাইফেল নিয়ে 6 জন বডিগার্ড বের হয়ে এলো। শেজাদ গাড়ি থেকে নামা মাত্রই হসপিটালের দিকে যাওয়ার জন্য পা বাড়ল। শেজাদের পাশে রিক এবং পেছন পেছন বডিগার্ডগুলো হসপিটালের দিকে সারিবদ্ধভাবে হেঁটে এগিয়ে যাচ্ছে। শেজাদকে হঠাৎ করে হসপিটালে দেখে হাসপাতালের পরিচালক আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। হসপিটালে শেজাদের আগমন খবর পেতে সমস্ত ডক্টর, নার্স, ওয়ার্ড বয় সবাই ছুটে এসে শেজাদের খাতিরে করতে ব্যগ্র হয়ে পড়ল। কেননা রাজা এসেছে বলে কথা। প্রজার কর্তব্য হলো রাজাকে সম্মান দিয়ে তুষ্ট করা। বর্তমানে হসপিটালে উপস্থিত সবাই প্রজার দায়িত্বে পালনে ব্যস্ততম সময় কাটাচ্ছে। সবার মধ্যে প্রবল চিত্ত চাঞ্চল্য দেখে শেজাদ সবার উদ্দেশ্যে বলল, আপনারা এভাবে উত্তেজিত হবেন না, যে যার কর্মস্থলে ফিরে যান। আমার প্রয়োজন পড়লে আমি আপনাদের ডেকে নিব। আপাতত জায়গা খালি করে পথ ছাড়ুন। শেষদের কথা মতো সবাই নিজ নিজ কাজে চলে গিয়ে স্থানটা জনশূন্য করলো। সবাই চলে যাওয়ার পর শেজাদ ঘাড় ঘুরিয়ে রিকের দিকে তাকে ছোট্ট শব্দে বলল, রিক, মেয়েটা কোথায়? শেজাদের কথা মতো রিক রিসেপশনের দিকে এগিয়ে গেল। মিনিট সেকেন্ড পর রিক ফিরে এসে জানালো মেয়েটা রিসেপশনে আছে। রিকের কথা অনুযায়ী শেজাদ রিসেপশনের দিকে পা বাড়ালো। নায়েদকে ভর্তি করানোর সময় তাড়াহুড়োর হসপিটালের ভর্তি করানোর ফর্মটা সম্পূর্ণ পূরণ করতে পারেনি ওরও। এখন ওরু রিসেপশনে ফর্মটা পূরণ করছে। রিসেপশনের দিকে এগিয়ে আসতে শেজাদের দর্শনে ওরু আসতে শেজাদের পা জড়া থেমে গেল।
টেবিলের উপর কাগজে লিখতে থাকা অরুকে দেখে কপাল কুঁচকেল সে। আশ্চর্য, এই মেয়ে এই সময় এখানে কি করছে? হয়তো কোনো দরকার এসেছে। যাক, ভালোই হয়েছে, এখানে আসার উছিলায় দেখা তো হয়েই যাবে। তার আগে ওই অসভ্য মেয়েটার একটা ক্লাস না দরকার। সে তো একবার গড়িতে টাইম দেখে আশেপাশে থাকা রিকের উদ্দেশ্যেই বলল। রিক সে কে? শেষদের করা প্রশ্নের উত্তরে রিক বলল। ভাই, ওই হোয়াইট কালারের ড্রেস পরা মেয়েটা। রিকের কথায় শেহজাদ ওয়াচ থেকে চোখ তুলে তাকালো। শেহজাদ এখন হোয়াইট ড্রেস পরুয়া মেয়ে হিসেবে অরুকেই দেখতে পাচ্ছে। এখানে অরু ব্যতীত অন্য কোনো মেয়ে তো হোয়াইট ড্রেস পরিধান করেনি। শেহজাদ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে অরুর পানে। সে এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। রিকের বলা কথাগুলো তার কাছে নিতান্তই মজা মনে হচ্ছে। তার সম্পর্কে এত বাজে বাজে কথাগুলো এই মেয়ে বলেছে। এখন শেহজাদকে এটাও বিশ্বাস করতে হবে। অরু এক মনে ফর্ম ফিল আপ করছিল। শেহজাদ অরুর পেছনের দিকটায় এসে রিসেপশনে থাকা প্রত্যেকটা মানুষকে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝালো এখন এই মুহূর্তে স্থানটা ত্যাগ করতে। শেহজাদের করা ইশারা অনুযায়ী সবাই সেকেন্ডের মধ্যে প্রস্থান করলো স্থানটায়। অরু সম্পূর্ণ ফর্মটা পূরণ করে মাথা উঁচিয়ে রিসেপশনে থাকা মহিলাটির দিকে তাকাতেই দেখলো মহিলাটি তড়িঘড়ি করে চলে যাচ্ছে। মহিলাটিকে এভাবে চলে যেতে দেখে অরু শুয়েছিল আংশিক কুচকে বলল, ম্যাম, ফর্মটা পূরণ করা শেষ, আপনি যাওয়ার আগে এটা রিসিভ করে যান। মহিলাটি অরুর কোনো কথাই কানে নিল না, নিজের নিয়মে চলে গেল। অরু পুরো রিসেপশনে একবার চোখ বুলিয়ে দেখলো কিছুক্ষণ আগে যে জায়গাটায় মানুষে পূর্ণ ছিল এখন সেই জায়গাটা নির্জন জায়গা পরিণত হয়েছে, যেখানে কারো কোনো সারা শব্দ নেই। অরু বড় করে শ্বাস নিয়ে পেছনে ফিরতে অত্যাধিক বিস্ময় জড়ীভূত। এই লোক এখানে কি করছে? এরই মধ্যে কোনো জিনের পাওয়ার আছে নাকি? হ্যাঁ, এর মধ্যে কোনো জিনের পাওয়ার আছে নাকি? হাওয়ার গতিতে যেখানে সেখানে চলে আসে। অরু শেহজাদকে দেখেও কথা বলার প্রয়োজন মনে করলো না। সে নিজের মতো করে শেহজাদের পাশ কাটিয়ে চলে যেতেই লাগলো। এমত অবস্থায় শেহজাদ গম্ভীর স্বরে বলে উঠল, ওদিকে কোথায় যাচ্ছেন ম্যাডাম? একটু দাঁড়ান। এই যাত্রায় যখন আপনার দর্শন পেলাম তখন একটু আলাপ তো করাই যায়। শেহজাদের এরূপ সম্বোধনে অরু থামলো। শেহজাদ নিজের অরুর সামনে এসে দাঁড়ালো। তারপর প্যান্টের এক পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে অগাধ স্বরে বলল, তো ম্যাডাম, আপনি কি সেই সাহসী জনতা যে সর্বপ্রথম লম্বা হাতওয়ালা ধোঁকাবাজ নেতা ওয়াসিফ শেহজাদ চৌধুরীর ওপর আঙ্গুল তুলেছেন? একটু থেমে আবারও বলতে শুরু করলাম, কি যেন বলেছিলেন, কোনো ঝামেলা হলেই আমি চোরের মতো প্রাইভেট এসি করে পালিয়ে যাই। আমি করি কম, দেখাই বেশি। আলিশান এসি রুমে বসে জনতার সেবার বদলে জনতাকে লুট করি। কেউ আমার এগেইনস্টে কোনো আঙ্গুল তুললে সেটা আমি আমার লম্বা হাত দিয়ে ভেঙে দেই। এখন আপনি যে আঙ্গুল তুললেন, এবার আপনার কি হবে সেটা ভেবেই তো আমার ভয় করছে। অরু শেহজাদের কথার কোনো প্রত্যুত্তর করছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয় অরুর সর্বাঙ্গ কাঁপছে, কপাল বেয়ে ঘামের বন্যা বয়েছে। শেহজাদের তিক্ত স্বাদযুক্ত ভাষ্যগুলো কানে বাজতে অরুর মনে পড়লো কিছুক্ষণ আগে বলা কথাগুলো। এই চামচা নিশ্চয়ই তার বসকে গিয়ে আগা টু গোড়া সব বলেই দিয়েছে। অরু রক্তচক্ষুনি শেহজাদের পাশে দাঁড়িয়ে থাকা রিকের দিকে তাকালো। রিকের দিকে অরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শেহজাদ বলল, ওর দিকে নয়, আমার দিকে তাকাও। কথা তোমার সাথে আমি বলছি। রিক, তোর কারণে কেউ আমার দিকে ফোকাস করতে পারছে না। তুই এই মুহূর্তে আমার চরম শত্রুর লিস্টে পড়ছিস। ইউ গেট আউট অফ হিয়ার নাও। শেহজাদের বলতে দেরি নেই, তার আগে রিক রিসেপশন থেকে সোজা হসপিটালের বাইরের দিকে চলে গেল। রিক যাওয়ার পরে শেহজাদ অরুর উদ্দেশ্যেই বলল, আয়না ঘর চিনো? হঠাৎ এমন প্রশ্ন শুনে অরু চোখ তুলে তাকালো শেহজাদের দিকে। অরু বুঝতে পারছে না সাহসা এরকম প্রশ্নটা করার মানে কি। তবু অরু শেহজাদের করা প্রশ্নের উত্তর দিল, হ্যাঁ চিনি। অরুর কাছ থেকে উত্তর পাওয়ার পর শেহজাদ আংশিক বিদ্রুপের স্বরে বলল, বাহ, তুমি তো দেখছি খুবই অ্যাডভান্স। মুখ থেকে কিছু বের হওয়ার সাথে সাথে সব নিজ থেকে বুঝে নাও। শেহজাদকে এভাবে আকস্মিক আয়না ঘর সম্পর্কে জিজ্ঞেস করতে দেখে অরু ঝোঁকের বসে শুধাল। হ্যাঁ, এই প্রসঙ্গে কেন জিজ্ঞেস করছেন? অরু কথা শেষ হওয়ার সাথে সাথে শেহজাদের তরফ থেকে বরফের মতো শান্তস্বরের জবাব এলো, ভাবছি তোমায় আয়না ঘরে পাঠাবো। কাল রাতে ইন্টেলিজেন্ট গ্যাংয়ের সবাই দীর্ঘ ট্রেন জার্নি করে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছিল। ট্রেনে থাকাকালীন সময় অরু বসে বসে বোর হচ্ছিল। অরু বিরক্তি কাটানোর জন্যই ফোনে স্ক্রল করছিল। ফোন স্ক্রল করতে করতে একসময় ইউটিউবে একটা ভিডিও দেখতে পায় অরু।
ভিডিওটির উপরে বড় বড় করে লেখা ছিল, আসুন জেনে রাখি ভয়ঙ্কর আয়নাঘর সম্পর্কে। অরু কৌতূহলী দমাতে না পেরে ভিডিওটি ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিয়েছিল। ভিডিওটি দেখার পর ওর কাছে স্পষ্ট আয়নাঘর কতটা ভয়ঙ্কর হয়, কিন্তু কি ছাত এই ভিডিওটা তার জীবনে কাল হয়ে নামবে। ভিডিওটি দেখার পরে যে অরুর জীবনে এইরকম দিন আসবে জানলে অরু কোনোদিন ওই ভিডিওটাই দেখতো না। এই ওয়াসিফ শেহজাদকে অরু বেশ ভালো করে চিনে। এই লোক যা বলে তাই করে ছাড়ে, কিন্তু অরুও দম্বার পাত্রী নয়। এই পাষাণ হৃদয়ের মানুষটার হাত থেকে নিজেকে রক্ষা করবেই করবে। অরু চেহারায় কাঠিন্য নেই বলা। আপনার মাথা ঠিক আছে? এসব কি বলছেন? আপনি আমায় আয়না ঘরে পাঠাতে পারেন না। অরুর কথার পিছে শেহজাদের খেয়ালি চাপা। আমি চাইলে সব পারি। অরু নিজেকে সামনে শেহজাদের উদ্দেশ্যে ফের জিজ্ঞেস করল, আমাকে আয়না ঘরে পাঠানোর আগে আমি জানতে চাই আমার অপরাধটা কি। ওহ, তুমি তো দেখছি কিছুই জানো না। আমাদের মতো চোর ডাকাত নেতাদের আবার কারণ লাগে নাকি কোনো কিছু করতে? আমরা যাই করি সব নিজের ইচ্ছেতে করি। এই যে ধরো, এখন যদি আমি তোমায় গুম করে আয়না ঘরে নিয়ে যাই, তাহলে কি হবে বলো তো? কিচ্ছুই হবে না, কারণ কেউ জানতেও পারবে না আমি তোমাকে কিডন্যাপ করেছি। কিভাবে জানবে বলো? তুমি সারা জীবন নিরুদ্দেশ হয়ে থাকবে তোমার পরিবারের কাছে। আর যদি জেনেও যায়, তাহলে কারো সাধ্য আছে আমার উপরে কথা বলার? আয়না ঘরের প্রসঙ্গে আসতে অরুর বড্ড ভয় লাগতে শুরু করলো। হৃৎপিণ্ডে ভয়ঙ্কর ভাবে লাফাচ্ছে, শ্বাস প্রশ্বাস গাঢ় হয়ে এলো, মাথায় অসহনীয় যন্ত্রণা হচ্ছে। এটা ভেবেই সে আয়না ঘরে কিভাবে থাকবে। অরু আর সহ্য করতে না পেরে কণ্ঠে কঠোরতা এনেই বলো, রীতিমতো আপনি আপনার সীমা অতিক্রম করে ফেলেছেন। এইটুকুতেই যদি তোমার মনে হয় আমি আমার লিমিট ক্রস করছি, তাহলে কিভাবে হবে বলো? সামনে যা যা হবে তোমার সাথে সব কিছু তো সহ্য করতে হবে, তাই না? এখন থেকেই যদি এতটা দুর্বল হয়ে পড়ো, তাহলে শেহজাদ তার কথাটা সম্পূর্ণ করতেই পারল না। তার আগে ডাক্তার এসে জানাল নাহিদের জ্ঞান ফিরেছে। এখন পেশেন্টের সাথে তার পরিবার দেখা করতে পারবে। ডাক্তারের কথাগুলো শেহজাদ শ্রবণ করে ওর উদ্দেশ্যে হুমকির স্বরূপ বলল, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। আমি নাহিদকে দেখে 10 মিনিটের মধ্যে আসছি। আমি ফিরে এসে তোমায় আয়না ঘরে পাঠানোর ব্যবস্থা করছি। কথাগুলো বলে শেহজাদ নাহিদকে দেখার জন্য কেবিনে প্রবেশ করলো। নাহিদ বেডে হেলান দিয়ে শুয়ে আছে। কার উপস্থিতি টের পেয়ে চোখ মেলে যা দেখলো তাতে নাহিদ বাকরুত। শেহজাদকে দেখে নাহিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শেহজাদ নাহিদের বেডের পাশে চেয়ারে বসতে বসতে শুধালো, কেমন লাগছে এখন? নাহিদ কোনো রকম কথাবার্তা ছাড়াই এখানে শেহজাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেকেন্ডের পর ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো নাহিদ। নাহিদের কোনো রূপ প্রতিক্রিয়া না দেখে শেহজাদ বলল, তোকে কি তোর প্যারেন্টস বারণ করেছে আমার সাথে কথা না বলতে? যদি এরকমটা হয়, তাহলে তোর বোনকেও নিশ্চয়ই বারণ করেছে। তুই বাবা মায়ের কথা শুনে বাধ্য সন্তান হওয়ার চেষ্টা করলেও তোর বোন কিন্তু বিন্দুমাত্র চেষ্টা করছে না, কারণ ইতোমধ্যে সে আমার সাথে দেখাও করেছে এবং কথাও বলেছে। কথাগুলো শুনতে নাহিদ দ্রুতগতিতে শেহজাদের দিকে তাকালো, কঞ্চে আকুতি নিয়ে বলল, ভাই, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি ওরকে টার্গেট করো না। আমার বোন তার জীবনে যথেষ্ট খুশি আছে, তুমি ওর খুশি কেড়ে নিও না। ওর সুন্দর জীবনটা বিষাদে ভরে দিও না। নাহিদের কথা শেহজাদ সম্পূর্ণ নাকচ করে বলল, যা সম্ভব নয় তা কেন চাইছিস নাহিদ? এমন কিছু চাইবি যেটা তুই পাবি। ওর তো তোমায় চায় না। কে কাকে চায় না সেটা সময় বলবে নাহিদ। তুমি যা চাইছো তা আমি পূরণ হতে দেব না। নাহিদকে পরপর এভাবে কথা বলতে দেখে সে রাগ উঠলো। সে তার রাগকে কন্ট্রোলে এনে গম্ভীর আওয়াজে বলল, নাহিদ, তুই অসুস্থ তাই উল্টাপাল্টা কথা বলছিস। তুই সুস্থ সবল থাকলেও জীবনেও মনে হয় আমার সাথে এভাবে কথা বলার সাহস দেখাতি না। একটু থেমে নাহিদের লোকে পরামর্শের সহিতই বলল, যা দেখেছিস সব ভুলে যা। ওই রাতটাকে একটা দুঃস্বপ্ন ভেবে এগিয়ে যা। কথাগুলো শেষ করে অত্যন্ত আবেগের সাথে ঠান্ডা স্বরে শেহজাদ ফের বলল, নাহিদ, ওয়াসিফ শেহজাদ চৌধুরীর নজর একবার যে কারে, তার দিন দুনিয়া এই আমিতেই থমকে যায়। তার ভাবনার রীতি এই আমিতেই ঘটে। এই যে ধর, কোনো এক সময় তোর বোন ওয়াসিফ শেহজাদ চৌধুরীর নজর কেটেছিল। আমি আজও নিশ্চিত হয়ে বলতে পারবো তোর বোনের ভাবনা এখনো এই আমিতেই আটকে আছে। তাই অযথা চেষ্টা করিস না নাহিদ, এর ফল ভালো হবে না তোর জন্য। ভালো থাকিস, আজ আসি। শেহজাদ কথাগুলো বলে কেবিনের বাইরে চলে গেল। নাহিদ
শেহজাদের যাওয়ার দিকে হেয় দৃষ্টিতে তাকে বিষণ্ণ মনে বলল, তোমাকে আর কেউ না চিনুক, আমি তো চিনি তুমি কে, তোমার পরিচয় কে। চাইলেও আমি ওই রাতটা বলতে পারবো না। অরু যেদিন তোমার আসল পরিচয় জানবে, সেদিনের পর থেকে ও তোমায় ঘৃণা করবে। তুমি অরুর কাছে চিরকালের জন্য ঘৃণার পাত্র হয়ে যাবে। নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করি বলো? তোমাকে আমি যে অবস্থায় দেখেছি, তারপর তো নিশ্চল অটল অবিচল ভঙ্গিতে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনছে। ঘড়ির কাঁটা যেন আজ স্থির, যার দরুন সময় একই জায়গায় থমকে আছে। ঘাটা সামান্য কাত করে বন্ধ কামরার সাদা গ্লাস ভেদ করে কামরার অভ্যন্তরে অল্পক্ষণ চেয়ে পুনরায় নিজ ভঙ্গিতে ফিরে এলো। পুরো মুখশ্রী জুড়ে আবছা ক্লান্তি সহিত বিরক্তি স্পষ্ট। উত্তর দশায় কক্ষের দরজা ফাঁক করে বেরিয়ে এলো কাঙ্ক্ষিত পুরুষটি। পেছন দিক থেকে সম্পূর্ণ অবয়ব সূক্ষ্মভাবে একবার পরখ করে একটু কাছে এসে দাঁড়ালো। ঠিক তখনই সামনে ঘুরতে অরুর ছোট্ট চিমচাম শরীর শেহজাদের বলিষ্ঠ দেহের সহিত ছুঁই ছুঁই। এমত অবস্থায় পরিস্থিতি সামনে শেহজাদ খানিকটা পিছিয়ে এলো। সহসা শেহজাদকে উল্কার বেগে আসতে দেখে থমকালো, ঘাবড়ালো অরু। পরক্ষণে নিজেকে সামনে একটু পিছিয়ে এলো। পিনপতন, নীরবতা, যেখানে একটা আলপিন পড়লেও তার আওয়াজ পাওয়া যাবে। সর্বপ্রথম নীরবতা কাটে শেহজাদ গাঢ় স্বর সমন্বিত আওয়াজে বলে উঠল, ওই দিকটায় এসো, কথা আছে। শেহজাদের কথাগুলো গভীর থেকে গভীরতম মতোই শোনালো অরুর কানে। তবু অরুর দেহ মূর্তির কোনো পরিবর্তন হলো না। আগের ন্যায় স্থির অরুর কায়ার কোনো পরিবর্তন না দেখে একসময় শেহজাদের মেজাজ ভীষণভাবে বিগড়ে যায়। মেয়েটা শুনছে না তার কথা, মানছে না তার আদেশ, অবজ্ঞা করছে তাকে। অবজ্ঞা, এতে করে শেহজাদ খুব বাজেভাবে ক্ষেপে যায়। চটজলদি অরু নামক তনয়ার তুলোর মতো নরম বাহু দুটো পুরুষালী বড় সড়ো খসখসে হাতে চেপে ধরল। আচমকা আক্রমণে স্তম্ভিত জড়ীভূত ব্যথায় শব্দ অবধি উচ্চারণ করতে পারছে না। ধীরে ধীরে শেহজাদ আরো রুক্ষ ব্যবহার করতে লাগলো অরুর সহিত। বাহু ছেড়ে ডান হাত দিয়ে মেয়েটার পেছনে এক গুচ্ছ চুল মুঠোয় পুড়ে নেয়। চুলোর গোছা আরো একটু পিছিয়ে নেয়, টেনে ধরল। তৎক্ষণাৎ আহ শব্দে নিজের বেদনা প্রকাশ করে উঠল অরু। মৃদু কণ্ঠে একটু বিরক্ত হলো শেহজাদ। চুলের গোছা আরো জোরে টান দিয়ে পুরো মুখমণ্ডল নিজ মুখবিরয় সামনে এনে উন্মোচ্চ তেজস্বী স্বরে বলল, ইগো দেখাস আমায়? আমি সারাক্ষণ তোর ইগো দেখার অপেক্ষায় বসে থাকি। দেমাগ দেখাস? তুই জানিস না আমি ঠিক কোন টাইপের মানুষ। শুরু থেকে মুখে মুখে কথা বলেছিস, কিচ্ছু বলিনি। যেখানে আমার বিরুদ্ধে একটা শব্দ সহ্য করতে পারি না, সেখানে তোর হাজারো কথা মুখ বুঝে সহ্য করেছি। কেন জানিস? তোকে আমি সময় দিয়েছিলাম আমায় বুঝতে, আমার সম্পর্কে জানতে, যেটা তোর ভবিষ্যতে কাজে দেবে। কিচ্ছু বলিনি বলে আমায় ভালো মানুষ ভেবেছিলি? যদি এরকমটা ভেবে থাকিস তাহলে শোন, এই ভাবনাটাই তোর জীবনের চরম মূল্য। ভুলে গেছিস অতীতের শেহজাদকে? আমার ধারণা আমি নিজেকে অতীতের সাথে মিলাতে পারি না। তুই যদি ফের আবার অতীতের শেহজাদ মনে করিস তাহলে তুই মস্ত বড় ভুল করবি। কারণ এই শেহজাদ এক ভিন্ন ধাতুর তৈরি, যাকে বুঝতে বুঝতে তুই তোর পুরো জীবন কাটিয়ে দিবি, তবুও বুঝতে পারবি না। অন্যের যন্ত্রণা দেখে যার বিন্দু মাত্র বুক কাঁপে না। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি শান্তিতে না থাকলে তুইও শান্তিতে থাকতে পারবি না। কারণ আমি শেহজাদ তোকে শান্তিতে থাকতে দিব না। ক্রমশ ব্যথার পরিমাণ বাড়ছে। কষাঘাত যেন এর চেয়ে ঢের ভালো। যাতনা সহ্য সীমা পার করে ইতিমধ্যে পগার পার। উগ্র মেজাজের বাক্য কটা কানে বাজতে অরুর নাজেহাল অবস্থা, ভয়ে জ্যান্ত অবস্থায় রূপ উড়ে যাওয়ার উপক্রম। নিজেকে মুক্ত করতে মুচড়ে ধরা পীড়িত হাত ছোটাতে চায়। এর পাচরণে মুচড়ে ধরা চুলের গুচ্ছ আরো প্রগাঢ় টান অনুভব করলো। এই কঠিন মুঠোবন্দি থেকে তার শ্যামবর্ণে পরিপূর্ণ দীঘল কেশ ছুটে পারল না। এ যেন এক শক্ত জমার জল। অবিরাম এরূপ ব্যবহার দেখে অরুর চিত্তে পছন্দ হলো। এই তুহিন মনের পাষাণ পুরুষকে একদমই সহ্য হচ্ছে না। বড় বড় শ্বাস নিয়ে নেতিয়ে পড়ল অরু। হাঁপতে থাকা অরু পরক্ষণে ক্ষীণ আঁখি মেলে ওই ধূসর চোখ জোড়ার দিকে তাকিয়ে থেমে থেমে বলল, আপনি কিন্তু আমার উপর টর্চার করছেন, যা আমার জন্য অতি বেদনাদায়ক। প্লিজ ছেড়ে দিন, আপনার কিন্তু কোনো অধিকার নেই এভাবে।
কমজোরের স্বরের বাক্যটা আর শেষ করতে পারল না অরু। তার আগে আকস্মিক তড়িৎ গতিতে ছোট্ট তনুটাকে এক প্রকার ধাক্কায় মারল, যেন কোনো ময়লা আবর্জনা গায়ে পড়ে সেটাকে তাৎক্ষণিক পরিষ্কার করছে। সাহসা ধাক্কার তাল সামলাতে না পেরে দেয়ালে পিঠ ঠেকল। ব্যথা পেল তা প্রকাশ করল না। পুনরায় হিংস্র অবয়বটি রুদ্রমূর্তির মতো রূপ ধারণ করে নিকটে এসে কোমল ফোলা ফোলা গাল দুটি হাত দিয়ে সর্বশক্তি দিয়ে চেপে ধরে তীব্র ক্রুদ্ধ উগ্র মেজাজে বলল, অধিকার দেখাস আমায়। তোর পুরো জাত গোষ্ঠীকে উপড়ে ফেলার ক্ষমতা রাখি আমি, সেখানে তুই নিতান্তই একটা তুচ্ছ বস্তু। তোরা ভাই বোনের কথায় চলবো আমি? তোরা আবার পীর নাকি যে তোদের কথা মানতে হবে? আরে যে নিজের বাপের কথা কানে তুলে না থাকে তোর কথা শোনাতে চাস? তোকে বলেছিলাম না, যাই করবি মেনে নেব, বাট অবজ্ঞা অসম্মান নট অ্যালাউড। তুই আমার অবাধ্য হবে, আমি তোকে বারবার বাধ্য করব। নিজের জীবন তুই নিজ হাতে শেষ করেছিস, কেন এত বছর পর আমার সামনে এলি? পুরনো ক্ষতকে কেন পুনরায় তাজা করে দিলি? হাত দুটো ছেড়ে দিয়ে ডান হাতে বুকের বা পাশটায় রেখে বলল, এখানকার জ্বালা যতদিন শান্ত হবে না ততদিন তোর ছাড় নেই। একটু আগে আমার নামে এত বাজে কথাগুলো বলতে তোর বুক কাঁপলো না? জানে ভয় নেই তোর? এই জলজ্যান্ত তুই এসব কিভাবে বলতে পারলি? কথাগুলো বলে আবারও স্পর্শ করতে গেল অরু কেঁপে উঠে। উৎকণ্ঠিত অরু অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠে, তবুও সে যা থামল না। ডান হাতটা ডান কর্ণের উপরিভাগে চুলের ভাঁজে ঠুকে শক্ত করেই ধরে মুখটা একটু বামে ঘুরিয়ে একটা কেবিনের দিকে দৃষ্টি তাক করে তেজি স্বরে শোধাল, এই যে দেখেছিস হুইল চেয়ারে বসা ছেলেটা, বলতো ওই ছেলেটা কেন হুইল চেয়ারে বসে রয়েছে? আতঙ্কে অরু ছোট্ট তনুটা থরথর করে কাঁপছে। এখন জান হাতে নিয়ে ফিরতে পারবে, এটাই একটাই পন্থায়। এই নির্দয় লোকের আদেশ অক্ষরে অক্ষরে পালন করা একটা প্রাপ্তবয়স্ক পুরুষের শক্তির কাছে একটা মহিলার শক্তি অতি তুচ্ছ। অরু হাজারো চাইলেও এই লোকের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। অরু নিজের ভাবনা অনুযায়ী নিচু কণ্ঠে উত্তর দিল, অরুর ওই লোকটার পা দুটো ভাঙা, তাই লোকটা হুইল চেয়ারে বসে আছে। কথা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে শেষে তাগের নাই হুমকি শুরু বলল, আজ যদি তোর জায়গায় তুই না হতি তাহলে এতক্ষণে তোর অবস্থা ওই লোকটার মতো হতো। জানিস তোর বলা কথাগুলো শুনে আমার পুরো শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। যদি ভাবিস ভাগ্যের জোরে বেঁচে গেছিস তাহলে আমি বলবো তুই ভাগ্যের জোরে বাঁচিসনি। আজ তুই ফুপির মেয়ে বলে তোকে ছাড় দিলাম। হ্যাঁ, ফুপ্পির ওছিলায় বেঁচে আছিস তুই। আরমিন চৌধুরীর মেয়ে বলে একবার ছাড় দিয়েছি বলে বারবার ছাড় দিব সেটা ভুলেও ভাববি না। ইন ফিউচার আবার সামনে যদি তুই আসিস তাহলে সেদিনই তোর লাশ পড়বে বলে রাখলাম। কথাগুলো বলে শেহজাদ অরুকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে বড় বড় শ্বাস নিচ্ছে নির্জীব স্থানে। সেই শ্বাসের শব্দ বারবার কানে বাজছে, যেন এই দেয়াল থেকে এই দেয়ালের বাড়ি খাচ্ছে শ্বাসের সেই শব্দটি। শেহজাদ নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ দমানোর প্রয়াসে। অরু এখনো টলমল চোখে তাকে মনোকষ্টে মানসিক পীড়ায় ভুগছে সে। পলক্ষীনভাবে অনিমেষ লোকটির পানে তাকে। এখন এই পুরুষকে অরু নিকটে কোনো নির্মম হিংস্র পাষাণ দানব মনে হচ্ছে, যার সান্নিধ্যে আর কিছুই থাকলে নির্ঘাত প্রাণটাই যেত। এই লোক শেহজাদ হতে পারে না। এই শেহজাদকে অরু চিনে না। মিনিট সেকেন্ড পর শেহজাদ নিজের ভঙ্গি পরিবর্তন করে অরুর দিকে ফিরতে অরু চিৎকার করে কর্কশ্বরে বলে উঠল, অরু এই নির্দয় লোক একদম কাছে আসবেন না। আল্লাহ, আমার গাল পুরো ব্যথা হয়ে গেছে। আপনার মনে দয়া মায়া নেই নাকি? হ্যাঁ, এরকমটা আপনি করতে পারলেন? এবার আমার মুখের কি হবে? তার দুই গালে যখন হাত বুলাতে বুলাতে বেদনামূলক কথাগুলো বলছিল, ঠিক তক্ষুনি অরু কথার মাঝখানে শেহজাদ ঠান্ডা গমগমে আওয়াজে বলল, যদি বাঁচতে চাস, যদি জান নিয়ে ফিরতে চাস তাহলে আমার কথা মন দিয়ে শুন। শেহজাদের বরফের মতো হিম শীতল কঞ্চে অরু থেমেই গেল। নীরব হয়ে চেয়ে রইল গভীর মনোযোগে সহকারে কথাগুলো শোনার অপেক্ষায়। অরুকে এই প্রথমবার তার আদেশ মানতে দেখে, তার কথা শুনতে দেখে শেহজাদের ঠোঁটের কোণায় এক অদ্ভুত রকমের হাসির রেখা দেখা মিল। যে হাসিতে রয়েছে একটা সফলতা, তার মানে একটু আগে দেওয়া ডোজ কাজ করেছে। এক ডোজেই
এতটা পরিবর্তন? অরুকে এতটা শান্ত হয়ে থাকতে দেখে শেহজাদ বাঁকা হেসে জিজ্ঞেস করল। কি হলো, থেমে গেলি যে? শেহজাদের কথার পিঠে অরুর কপটহীন স্বীকারোক্তি। কারণ আমি বাঁচতে চাই, নিজের জান হাতে নিয়ে ফিরতে চাই, তাই আমি এখন চুপ করে আছি। অরুর অকপটে জবাব দেখে শেহজাদ নিচের দিকে তাকে ঠোঁট কামড়ে অল্প হাসল, তারপর একটু কাছে এসে অল্প মুখের উপর ঝুঁকে হিসিয়ে বলল, সত্যি সৌন্দর্য, ভালোবাসা এই তিনটি লুকানোর জিনিস নয়, এই তিনটি প্রকাশ করার জিনিস। তুমি যতই মিথ্যাকে তুলে ধরে সত্যকে ধামাচাপা দাও, সত্য একদিন প্রকাশিত হবেই। সৌন্দর্যের প্রতি সবাই আকৃষ্ট হয়, সেটা খারাপ নজর হোক কিংবা ভালো নজর। ঠিক তেমন মনের মধ্যে জাগা সুপ্ত অনুভূতিগুলোকে নিজ হাতে মেরে ফেলো না, অনুভূতিগুলোকে তার মালিকের সামনে প্রকাশ করো। প্রকাশ করবে কি করবে না এই দ্বিধার খেলায় কোনো একদিন এমন না হয় তোমার অনুভূতিরা তার মালিককেই হারিয়ে ফেললো। যত দ্রুত অনুভূতি প্রকাশ করবে তোমার জীবন তত দ্রুত সুন্দর হবে, যত দেরিতে করবে তত তোমার বর্তমান জাহান্নামের থেকে বেশি ভয়ঙ্কর হবে। শেহজাদকে এত কাছে আসতে দেখে আতকে উঠল বক্ষস্থল। প্রিয়তম পুরুষটির তপ্ত শ্বাস পুরো মুখশ্রীর উপর আশ্রে পড়ছে। এত এত আবেগী ধ্বনিকর্ণে বাজতে কান ঝাঁঝরা করে উঠল। দুহাতের আঙুলের ঘন ঘন ঘর্ষণে হাতের তালু উত্তপ্ত, কর্ণদ্বয় ছিদ্র হতে গরম ধোঁয়া নির্গত হচ্ছে। আচমকা শেহজাদ এক অপ্রত্যাশিত কাজ করেই বসল। লালে রক্তিম হয়ে যাওয়া ফর্সা মুখশ্রী আলতো করে অন্তত কোমলভাবে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধীরে সুস্থে স্লাইড করছে। এরূপ কাণ্ডে অরু নিজের অক্ষি যুগল তৎক্ষণাৎ বন্ধ করে নিলে সর্বাঙ্গে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। প্রিয়তম পুরুষটির তপ্ত শ্বাসপুর মুখশ্রীর উপর আশ্রে পড়ছে। বিস্ময় হতবিহ্বল চোখ বন্ধ করে রাখা অবস্থায় অনুভব করছে কাঙ্ক্ষিত পুরুষটি তার মুখের উপর ফু দিচ্ছে। একসময় এসে শেহজাদ জিপটি হালকা স্বরে বলল, ছন্ন ছাড়া হয়ে তোমায় খুঁজি আমি, তুমি আমার সেই অন্তর্যামী। এই শূন্য দৃষ্টি যত দূর যায় শুধু তোমাকেই পায়, বাঁধতে চায় ঘর তোমার সহিত, আমার এই নেত্র যুগল এক তোমাতেই আবদ্ধ। অরু চোখ খুলে যখন উত্তর স্থানে ছিল না কারো অস্তিত্ব, দূর দূরান্তে তাকে শেহজাদের দেখা মিল না। শেহজাদের অনুপস্থিতিতে অরু নিজের গালে হাত বুলে সাপের ন্যায় ফুঁসে উঠল। বড় করে শ্বাস নিয়ে ওপরের পাটির সাথে নিচের পাটির সাথে দাঁত একসাথে চেপে ধরে কর্কশ ক্ষিপ্ত কঞ্চে বলল, এত সাহস, এত সাহস! আমায় টর্চার করলো, ছাড়বো না। একবার একা পেয়ে নিই, তারপর আমিও দেখাবো এই আমি আরোরা শিকদার কি করতে পারি। ছাড়বো না, এমন হাল করব ওয়াসিফ শেহজাদ চৌধুরীর ছায়া অবধি আমার আশেপাশে ভিড়তে চাইবে না। এত অপমান সহ্য করা যায় না। একবার নয়, আবারও বলবো বাজে কথা। ইয়া খোদা, এই জন্মের আমি এই লোকের সামনে আর পড়তে চাই না। আলতাফ মির্জা এয়ারপোর্টের ভেতরে 12 জন বডিগার্ড সাথে নিয়ে দাঁড়িয়ে। বডিগার্ডগুলোর হাতে রাইফেল রয়েছে। আলতাফ মির্জা এক পলক হাতের ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখে নিল। আশেপাশে অনেক মিডিয়ারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এমপির ছেলে ছবি ভিডিও করার উদ্দেশ্যে। কারণ এই ভিডিওগুলি তাদের চ্যানেল থেকে আপলোড করে তাদের টিআরপি রাতারাতি বেড়ে যাবে। নামি দামি রাজনৈতিক পরিবার বলে কথা। কানফাটা বিকট শব্দ সহিত বাংলাদেশের মাটিতে ল্যান্ড করলো প্লেনটি। তার কিছুটা সময় পর লাগেজ হাতে নিয়ে এগিয়ে আসছে একটি ছেলে। ছেলেটির ড্রেস আপ দেখেই বোঝা যায় বান্দা আমেরিকা থেকে ফিরছে। ছেলেটার পরনে ব্ল্যাকের মধ্যে হোয়াইট ডিজাইনের টি শার্ট, তার উপরে পরিধান করেছে নেভি ব্লু জ্যাকেট, ব্ল্যাক জিন্স, হোয়াইট কেস, চোখে রোদ সানগ্লাস, কানে গুজে রেখেছে এয়ারপড। সিল্কি চুলগুলো খানিকটা কপালে পড়ে আছে। এক কথায় তাকে প্রিন্সের মতো লাগছে তাকে। আসলেই ছেলেটা প্রিন্স, আলতাফ মির্জার প্রিন্স। ছেলেটিকে দেখে আলতাফ মির্জা প্রশস্ত করে হাসল। ছেলেটি কাছাকাছি আসতে আলতাফ মির্জা সশরীরে জড়িয়ে ধরল ছেলেটিকে নিচ থেকে ছাড়তে শুধালো, কেমন আছো আব্বু? আলতাফ মির্জার কড়া প্রশ্নের পিঠে ছেলেটা স্মিত হেসে জানালো, ভালো। বড় আব্বু, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে সবাই। আসার সময় কোনো সমস্যা হয়নি তো?
না, কোনো সমস্যা হয়নি। কোর্টের বাইরে 3টি হোয়াইট কালারের গাড়ি দাঁড় করানো আছে। আলতাফ মির্জা সেই দাঁড় করানো গাড়ির দিকে তাকিয়ে বলল, ওইদিকে গাড়ি দাঁড় করানো আছে, এসো গাড়িতে উঠে বসি। ছেলেটি আলতাফ মির্জার কথায় বাদ সেধে বলল, ও বড় আব্বু, ওদিকে তাকিয়ে দেখো কত মিডিয়া উপস্থিত আছে। চলো বাপ ছেলে মিলে কয়েকটা পিক তুলে আসি। বেচারারা নিজেদের পেটের দায়ে এরকম ভিড় ঠেলে দাঁড়িয়ে আছে বলো, দুটো টিআরপি পাওয়ার লোভে। চলো কয়েকটা ইসমাইল দিয়ে পিক তুলি। ছেলেটির কথা আলতাফ মির্জা রেগে উঠল। এতক্ষণ এই মিডিয়ার খপ্পরে পড়ে তার নাজেহাল অবস্থা হয়েছিল। একের পর একে প্রশ্নের জবাব দিতে দিতে অতিষ্ঠ করে ছেড়েছিল। তারপর বডিগার্ড দিয়ে সিচুয়েশন কন্ট্রোলে এনেছে। এখন এই ছেলে বলে কিনা আবার সেই মিডিয়ার সম্মুখীন হতে না। এই মুহূর্তে এই কাজ করা মানে নিজের পায়ে নিজে কুড়োল মারা। সেটার কথা আলতাফ মির্জা খিটখিটে মেজাজে বলে উঠল, তোমার ইচ্ছে হলে তুমি ছবি তোলো, আমার কোনো ইচ্ছে নেই এসব ছবি তোলার। চাইলে মাটিতে গড়াগড়ি দিয়েও ছবি তুলতে পারো, কেউ কোনো কিছু বলবে না। এতে ওদেরও লাভ, তোমারও লাভ। তুমি ওই লোকে বেশ ভাইরাল হবে, আর এরকম একটা তথ্য পেয়ে ওদের চ্যানেলও রাতারাতি উন্নতির শীর্ষে পৌঁছে যাবে। আলতাফ মির্জার বিদ্রুপের সুরের কথাটা ছেলেটি থতমত খেল, চোয়াল ঝুলে পড়ল, চোখ দুটো বড় বড় করে চেয়ে আছে। অবিশ্বাসের সুরে বলল, এ কিভাবে সম্ভব? তুমি তো দেখছি দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছ। মিঙ্গেল হওয়া সত্ত্বেও তোমার এই দশা কেন? এটাই তো বুঝতে পারছি না আমি। খিটখিটে আমার হওয়া উচিত ছিল, কারণ আজ আমি যে মিঙ্গেল হওয়া সত্ত্বেও সিঙ্গেল জীবন কাটাচ্ছি। আমার বদলে তোমার কেন এরকম অবস্থা? আলতাফ মির্জা ছেলেটিকে সম্পূর্ণ উপেক্ষা করে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। আলতাফ মির্জাকে গাড়ির দিকে যেতে দেখে ছেলেটিও আলতাফ মির্জাকে অনুসরণ করে পেছনে পেছন যেতে লাগলো। গাড়ির সামনে আসতে ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। দুজনেই গাড়ির ভেতরে উঠে বসল। গাড়িটি আপন মন গতিতে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করলো। গাড়িতে থাকাকালীন সময় অর্ধেক রাস্তার পর্যন্ত দুজনেই চুপ ছিল। নীরবতা কাটিয়ে আলতাফ মির্জা সর্বপ্রথমই বলে উঠল, আরান, দেশে অনেক সুন্দরী শিক্ষিত মেয়ে আছে, আমি তোমার সামনে এমন হাজারো মেয়ে উপস্থিত করব, আনসার পিছু ছেড়ে দাও। আলতাফ মির্জার কথা শুনে আরান সিটে ঘা এড়িয়ে দিল। মতাবস্থায় গাঢ় নিঃশ্বাসের সাথে বেদনা মিশ্রিত সুরে পড়ল, সম্ভব নয়, আমার আনিশাকেই চাই। তুমি ওকে আমার কাছে এনে দাও। বউ ছাড়ার মানুষ আমি নই। আরানের কথা শুনে আলতাফ মির্জার নাক মুখ কুচকে এলো। এই ছেলে নিজের ভালো ঠিকই বুঝেছে, কিন্তু আমারটাই ভালোটাই বুঝলো না। এই যুদ্ধে যে কত লাঞ্ছিত হতে হবে কে জানে। আলতাফ মির্জা কারের গ্লাস ভেদ করে বাইরে পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই ছেলেটা বড়টার পিছনে ছুটছে, বড়টাকে একবার পেয়ে গেলে আরেক মহানায়ক ছোটটার পিছনে ছুটবে। তখন জামশেদ শিকদার আমাকে জুতোর সাথে সাথে ঝাড়ুও উপহার দিবে ঘর দুয়ার পরিষ্কার করার জন্য। শঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত উদ্বিগ্ন দৃষ্টিতে সে এক মায়ের আহাজারিতে পুরো কক্ষ বিচলিত। সন্তানের বেদনায় মায়ের বক্ষস্থল অশান্ত অস্থির। কামরার এক কোণে মস্তক নিচে করে দাঁড়িয়ে ওরু। মনস্তাপে তার মুড়ি মুড়ি অবস্থা। পুরো শিকদার পরিবার এখন হসপিটালের কামরায় নাহিদকে অবলোকন করতে ব্যস্ত। আরমিন চৌধুরী হঠাৎ করে নাহিদের পাশ থেকে উঠে অরু ডান হাতের কবজি ধরে বলল, বাইরে চলো, কথা আছে। অরু তার মায়ের কথা মতো তার সাথে কেবিনের বাইরে আসলো। কেবিনের বাইরে আসতে আরমিন অরুর হাত ছেড়ে গাল ধরে হাত বুলাতে বুলাতে শুধালো, মুখের দুপাশ লাল কেন দেখাচ্ছে? আরমিন চৌধুরী কথা শুনে অরুর একটু আগে ঘটে যাওয়া শেজাদের করা খারাপ ব্যবহারগুলোর কথাই মনে পড়ে গেল। মায়ের কথা প্রশ্নের উত্তরে অরুর খুব বলতে ইচ্ছে করছে যে তোমার ওই মমতা শূন্য ভাইপো এই কাজ করেছে, কিন্তু অরু তো এটা আর বলতে পারবে না। অরু একটু হেসে মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, আসলে আম্মু কাল সারা রাত ধরে ট্রেন জার্নি, আর তার উপর আবার মশার কামড়। কি বলবো আর, মশা খুঁজে খুঁজে আর জায়গাই পেল না। আমার গালটা পেল। মশাটা যখন আমার গালে বসলো আমি ঠাস করে মারলাম। পরে দেখি গাল পুরো লাল। অরুর কথা শুনে আরমিন সন্দিহান দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। অরু তার মাকে এভাবে তাকাতে দেখে অরুর কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করে উঠল, আনিশা আপু আর পুষ্পিতা আসেনি কেন? পুষ্পিতার এক্সাম চলছে, তাই আনিসা আর পুষ্পিতা আসেনি। ওয়াশরুমে থেকে খালি গায়ে ট্রাউজার পরনে তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরোলো শেহজাদ। বের হতেই দেখলো রুমের দরজার সামনে অল্প বয়সী ছেলেটি দাঁড়িয়ে আছে। ছেলেটিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি
শেহজাদের কপাল কুচকে এলো। শেহজাদ ছেলেটির উদ্দেশ্যেই বলে উঠল, নীল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। শেহজাদের অনুমতি পেয়ে নীল ভেতরে আসলো। নীলের হাতে একটি পার্সেল। নীল পার্সেলটা শেহজাদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই আপনার নামে পার্সেল এসেছে। নীলের কথা শুনে ললাটে মোটা ভাঁজ পড়লো শেহজাদের। অদ্ভুত, এ সময় পার্সেল আবার কে পাঠালো? শেহজাদ নীলের হাত থেকে পার্সেলটা নিতে নিতে বলল। তুই যা এখন। নীল যাওয়ার পর শেহজাদ পার্সেলটা খুলল। পার্সেলটা খুলতে শেহজাদ দেখলো পার্সেলটি অসংখ্য এক্সপেন্সিভ ওয়াচ, এক্সপেন্সিভ পারফিউম, এক্সপেন্সিভ আতর, হেয়ার জেল, হেয়ার ক্রিম, হেয়ার ওয়াক্স, হেয়ার স্প্রে পরিপূর্ণ, সাথে একটা সাদা কাগজ। শেহজাদ সাদা কাগজটি উল্টে পাল্টে দেখলো। তারপর কি মনে করে ড্রয়ার থেকে লাইটার নিয়ে তা জ্বালিয়ে কাগজটি একটু উপরে তুলতেই কাগজটি কালো কলমের লেখায় পরিপূর্ণ হয়ে উঠল। শেহজাদ কাগজটি চোখের সামনে এনে পড়তে শুরু করলো। এত হ্যালো বিএসকে, কেমন আছেন? আপনি হলেন অনেক বড় এবং মহান মানুষ। আপনার সান্নিধ্য পাওয়ার জন্য আমি চাতক পাখির ন্যায় তাকিয়ে আছি। আপনার দেখা সচরাচর মিলে না। মিলবে কিভাবে বলুন? আপনি কোথায় আর আমরা সাধারণ মানুষরা কোথায়? পুরো দুনিয়ার সামনে আপনি ওয়াসিফ শেহজাদ চৌধুরী, যাকে চিনে না এমন কেউ নেই। কিন্তু আপনি আন্ডারওয়ার্ল্ড দুনিয়ার মাফিয়া কিং, দ্য ব্ল্যাক শ্যাডো কিং, অর্থাৎ বিএসকে। সত্যি আপনার তুলনা হয় না। বিএসকে হয়ে পুরো দুনিয়া কাঁপাচ্ছেন আপনি। বাংলাদেশ সরকার যদি একবার জানে আপনি ওয়াসিফ শেহজাদ চৌধুরী হলো বিএসকে, ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের মাথা, তখন কি হবে বলুন তো? আচ্ছা, আজ অনেক কথা বলে ফেললাম। যেই জিনিসগুলো পাঠিয়েছি ওই সব কিছু আপনার জন্য। খবরদার শেহজাদ, একটা জিনিসও ফেলবি না। এসব আমার হালাল টাকার কেনা। এটুকু পড়তে শেহজাদের জিনিসের সাথে পার্সেল শুদ্ধ ডাস্টবিন ছুঁড়ে মারল। তারপর তাতে ধস চেপে পার্সেল পাঠানো লোকটার উদ্দেশ্যে বলল, ফাকিং ব্রাউন পিপল। জীবন আপন গতিতে চলমান। সৌরজগতে রয়েছে 8টি গ্রহ। এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে ঘুরে। সূর্যের মধ্যাকর্ষণ গ্রহগুলিকে তাদের কক্ষপথে রাখে। পৃথিবী সূর্যকে সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে সময় লাগে প্রায় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই নিয়ম আজীবন চলতেই থাকবে। এই নিয়ম চলার পাশাপাশি সময় নিজ গতিতে এগিয়ে যাবে। সময় কখনো কারো প্রতীক্ষায় থাকে না। এই যে নায়কের অসুস্থতার বয়স আজ 4 দিন। দেখতে দেখতে আয়ুর ভান্ডার থেকে 4 দিন ফুরিয়ে এলো। হসপিটাল থেকে এর পরের দিন নায়েদকে ডিসচার্জ দিয়েছিল। এরপরে 3 দিন নায়েদ ঘরবন্দি। সেদিনের পর থেকে অরু আর শেহজাদের আর দেখা হয়নি। দেখা হবে কিভাবে? এই 3 দিন অরু বাড়িতে কাটিয়েছে। এমনকি কলেজ অবধি যায়নি। নাহিদকে যেদিন বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল সেদিন বন্ধু মহলের সবাই তাকে দেখতে এসেছিল। আজ ফের ইন্টেলিজেন্ট গ্যাংয়ের সবাই নাহিদকে দেখতে ফ্ল্যাটে এসেছে। নাহিদের বাবা মা এবং অরুর মা বাবা এখানে ঢাকায় রয়েছে। সকালের দিকে ইন্টেলিজেন্ট গ্যাংয়ের সবাই উপস্থিত হয় অরুদের ফ্ল্যাটে। অরুর মা আরমিন চৌধুরী সকাল থেকে সবার জন্য হরেক রকমের নাস্তা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এখন তারা ড্রয়িং রুমে টাইলসে গোল করে বসেছে। উদ্দেশ্য সবাই চুট চেয়ার খেলবে। কিন্তু এত কিছুর মাঝে আবরার সোফার উপর বসে আছে। হাতে রয়েছে কফির মগ। অরুর দিকে তাকে কিছুক্ষণ পর পর কফিতে চুমুক দিচ্ছে। ব্যাপারটা আর কেউ খেয়াল না করলেও রান্নাঘর থেকে আরমিন ঠিকই খেয়াল করেছে। আরমিন চৌধুরীর ট্রেতে করে শরবতের সবাইকে দিতে দিতে আবরারের উদ্দেশ্যেই বলো, আবরার, কিছু লাগবে তোমার? ওখানে একা বসে আছো কেন? গেমে তুমিও জয়েন করো। না আন্টি, কিচ্ছু লাগবে না। অ্যাকচুয়ালি এসব গেম আমার ঠিক তেমন ভালো লাগে না, তাই খেলছি না। ভদ্রতার সহিত কথাটা বলল আবরার। আবরারের এইরূপ উত্তরে নাজিকা মুচকি এসে বলল, কেন আবরার? খেললে তোমার সিক্রেট ফাঁস হয়ে যাবে, সেই ভয়ে কি খেলছো না? আবরার বেশ ভালো মতোই বুঝতে পারছেন নাজিকা ঠিক কোন সিক্রেটের কথা বলেছে। আবরার যে অরুকে ভালোবাসে এই কথা সে নিজে আর নাজিকা বাদে কেউ জানে না। অবশ্য আবরার কোনোদিন তেমন কোনো আচরণও করেনি যাতে করে কেউ বুঝবে তার মনে অরুর জন্য ফিলিংস আছে। নাজিকার কথায় কোনো প্রতিউত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করলো না আবরার। আগের ন্যায় সোফায়
বসে কফিতে চুমুক দিতে শুরু করলো। আবরার এমন গা ছাড়া ভাব দেখে নাজিকার মনে হৃদয় বয়ে গেল এক তুফান, যে তুফানে রয়েছে শুধু বেদনা আর বেদনা। সবাই গেমটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। নাজিকা নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল, খেলায় মনোযোগ দিল। তন্নি বোতলটা ঘোরাতেই বোতলটা ঘুরতে ঘুরতে সর্বপ্রথম অরুর দিকে এসে থামল। অরুর দিকে বোতল থামতেই ও তন্নি চিৎকার দিয়ে উঠল। তন্নি এক পলক সবার দিকে তাকিয়ে অরুর পানে দৃষ্টি তাক করে পড়ল। অরু, ট্রুথ নাকি ডেয়ার? অরু পড়েছে এক মুসিবতে, এক মহা ঝামেলায়। ট্রুথ নিলে এই বান্দরগুলো পেট থেকে সব কথা বের করে ছাড়বে, আবার ডেয়ার নিলে যদি উল্টাপাল্টা কিছু করতে দেয়। অরু অনেক ভেবে চিনতে ডেয়ারই চুজ করলো, আশা যেন ভালো কিছু দেয়। এবার তন্নি ভেবে রেখেছে অরুকে কিরকম ডেয়ার দেবে। অরুকে ডেয়ার বলতে দেখে তন্নি খানিকটা গলা খাকারি দিয়ে নিজের ফোনটা অরুর দিকে এগিয়ে দিল। এদিকে অরু ফ্রিকুচকে তাকে অরুকে ফোন দিতে না দেখে তন্নি বলল, তন্নির কি হলো, ফোনটা দে। কথা অরু ফোনটা নিল। অরুকে ফোন দিতে দেখে তন্নি অধৈর্যের ন্যায় বলল, ডায়াল করা নাম্বারটিতে কল করতে হবে। তন্নির কথা মতো অরু ফোনের ডিসপ্লেতে থাকা নাম্বারটির দিকে তাকে বলল, আজও অচেনা নাম্বারে কল করে আমি বলবোটা কি? তন্নি আসিফের পাশ থেকে উঠে অরুর পাশে এসে বসলো। তারপর অরুর কানে ফিসফিস করে কি যেন বলল, যা শুনে অরু কোনো রকম ভনিতা ছাড়াই ডিরেক্ট বলল, না, আমি এসব বলতে পারবো না। তাছাড়া এখানে আম্মু আছে, এখন একদমই নয়। সবাই কৌতূহলী হয়েছে এই দুই রমণীর পানে। তারা নিজেদের মধ্যে কি নিয়ে আলোচনা করছে তা জানার জন্য সবাই উৎসুক। যিনি আর চোখ দুটো ছোট ছোট করে তাকে বেশ সিরিয়াস ভঙ্গিতে শুধালো, তোরা দুজনে মিলে কি ডিসকাস করছিস বলতো? আমাদের কেউ বল, তোরা কিন্তু এবার গেমের রুলস ব্রেক করছিস। জিনিয়ার এহেন কথায় চোখাচোখি করে দুজনে। তন্নি জিনিয়ার কথায় সায় দিতে দিতে বলল, আমিও সেটাই বলছি জিনি, গেমের রুলস মোতাবেক অরুকে তাই করতে হবে যা আমি বলবো। তন্নির কথার পাশে জিনিয়ার সঙ্গ দিয়ে বলল, অবশ্যই ওরও তনি যা বলেছে তা কর, এটা কিন্তু গেমের রুলস, ভাঙতে পারবি না। অরু সবার দিকে এক পলক তাকিয়ে সহসাই হেসে বলল, আমি 1 মিনিট আসছি, তোমরা ততক্ষণ ওয়েট করো। অরুর কথা শুনে সবাই চিল্লিয়ে উঠল। না, সবার এক দফা এক দাবি, তন্নির কথা অনুসরণ করে তারপরই এখান থেকে যাবে। অবচেতন মস্তিষ্ক এখন অরুকে চিল্লিয়ে বলছে, অরুর বাচ্চা থাম, এদের কথা শুনিস না, এদের পাতা জালে একবার পা দিলে তাতে বাজেভাবে ফাঁসবি। অজ্ঞতা অরু তন্নির দিকে তাকিয়ে বলল, তন্নি, নিউটনের তৃতীয় সূত্রের কথা তোর মনে আছে? প্রশ্নের পিঠে তন্নি আমতা আমতা করে বল, এসব কি বলছিস অরু? মনে কেন থাকবে না? কবে ক্লাস 8 থেকে এসব পড়ছি, জীবনটাই তো পার করলাম এই নিউটনকে পড়তে পড়তে। তন্নি উত্তর পেয়ে অরু মুখে গাম্ভীর্য এনে বলা, তাহলে এটা নিশ্চয়ই জানিস, নিউটনের তৃতীয় সূত্র মতে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কিন্তু আমি ফোন করে কথাগুলো না হয় বলবো, কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া যা হবে সেটা কে সাফার করবে? অচেনা অজানা মানুষকে এসব বলা কি ঠিক? কথার মাঝে তন্নি বাম হাত ঠুকে বল, শুন, বেশি কিছু হবে না, আর বেশি কিছু হলে নাম্বার ব্লক মেরে দেবো, সিম্পল। 5 ফুট উচ্চতা নিয়ে তৈরি আয়নাটির সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহি লোকটা। পরে ব্ল্যাক শার্টের উপরে উলের মিশ্রণে হাউন্ড স্টুথ স্যুট, ব্লেজার, ব্ল্যাক জিন্স, ব্লেজারের মাঝখানের বোতামটা লাগানো, গলায় একটা চিকন চেইন যাতে ক্যাপিটাল অক্ষরে লেখা আছে এস। যদিও চেন শার্টের কালারের চড়ার ফাঁক দিয়ে ব্লেজারের বুকের পাশটার এক্সট্রা পকেটেই ঢুকানো। হাতে পড়েছে চেইনের ওয়াচ। ধূসর চোখ জোড়ার বরাবরের মতনই যেন এক শূন্য নগরী। এমত অবস্থায় ড্রয়ারের উপরে মুঠো ফোনটা প্রাইভেট করে ইনকামিং কল শো করলো। ফোনের স্ক্রিনে স্পষ্ট কলদাতার নম্বরটি অচেনা নম্বর থেকে কল এসেছে দেখে সেজাদের কপালে সূক্ষ্ম চিন্তার চাপ হলো। তার পার্সোনাল নাম্বার কোনো আননোন পার্সনের কাছে তো থাকার কথা না। কলটা রিসিভ করে ফোনটা কানে তুলল শেহজাদ। কলটা রিসিভ করার পর অপর পাশে কলদাতা অনুচ্চ কণ্ঠে বলে উঠল, তোমায় দেখি না কতদিন, তোমার কণ্ঠ শুনি না কতদিন, কষ্টের পাহাড় জমেছে এ বুকে, তুমি আছো এই হৃদয় জুড়ে। আই মিস ইউ সো মাচ বেবি।
অপর প্রান্তের মানুষের কথা শুনে থমকালো শেহজাদ। কিছু সময় ব্যবধানে শেহজাদের মস্তিষ্ক তড়িৎ গতিতে নাড়া দিয়ে উঠল। এই গলার আওয়াজ বড্ড চেনা। গলার আওয়াজের মালিককে সেটা বোধগম্য হতে শেহজাদ নিজেও অরুর ভাষ্য মতে বল, সেম, আই মিস ইউ টু বেবি। আপনার স্মরণে ঠাঁই পাওয়াতে আমি ধন্য আছি। অপরিচিত কারো কাছ থেকে এইরকমই রিপ্লাই পেয়ে স্তব্ধ অরু। কথাটা শোনা মাত্র কান ঝাঁঝা করে উঠল। সঙ্গে সঙ্গে কলটি কেটে দিয়ে নাম্বারটি ব্লক লিস্টে ফেলল। অরুকে ফোন রাখতে দেখে তন্নি একরাশ আগ্রহের সহিত ছুথালো, এই অরু, কল কেটে দিলি কেন? তোর সময়সীমা 5 মিনিট ছিল। অপরিচিত লোক এমন কি বললো যেটা শুনে তুই কল কেটে দিলি? বিরক্তির সাথে বলল অরু। কিছু বলেনি তন্নি, বেশি বেশি বুঝিস না। ওটা একটা বৃদ্ধ মহিলা ছিল। আমার কথাগুলো বৃদ্ধা মহিলাটি শুধু একটাই কথা বলেছে, কি হয়ে দেয়নি। কি বলিস? এটা তো চট্টগ্রামের ভাষা। আর মহিলাটি মনে হয় তোর কথা বুঝেনি, তাই এই কথাটা বলেছে। কিন্তু মহিলাটি কি বললো কিছুই তো বুঝলাম না। অরুর কথা শুনে তন্নির চোখ কপালে, অনেকটা অবাক হয়ে কথা বলল তন্নি। তন্নির কথা শুনে অরু পড়ল মহাবিপাকে। কি বলতে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। কোন রকমের তন্নিকে বুঝ দিতে অরু বলল, কথাটার মানে হলো কি বলছো এসব? আর কিছু বললে তন্নি তোর মাথা ফেটে দিব। ব্ল্যাক কালারের কারটি এসে থামলো মির্জা হাউসের সামনে। পাহারাদার গেট খুলে দিতে গাড়িটি প্রবেশ করলো মির্জা হাউসে। জবে থেকে শেহজাদের দেশে ফেরার কথা আলতাফ মির্জার কানে গেছে। তখন থেকে আলতাফ মির্জা সখানিক কল করেছেন, জীবন অতিষ্ঠ করে তুলেছে। আজ না পারতেই বাধ্য হয়ে সে মির্জা হাউসে এসেছে। তাছাড়া এখানে আসার আরও একটা ইম্পর্টেন্ট কাজ হলো আরানের স্পেশাল ক্লাস নেওয়া। শেহজাদ গাড়ি থেকে নেমে সোজা মেন গেট দিয়ে ঢুকে লিভিং রুমে গিয়ে থামলো। শেহজাদকে দেখে তার দুই মামি তড়িঘড়ি করে শেহজাদের দিকে এগিয়ে আসলো। কতদিন পর দেখা হয়েছে শেহজাদের সাথে। আজ দুই মামি শেহজাদের সাথে কুশলাদি বিনিময় করলো। আপ্যায়ন খাতির করতে ব্যস্ত হয়ে পড়লো। কি খাবে, কি বানিয়ে আনবে সেটা শুধাতেই লাগলো। শেষে শেহজাদ তার দুই মামিকে উদ্দেশ্য করেই বলল, মামি, আমার কিছু লাগবে না, লাগলে চেয়ে নেব। আরান কোথায়? শেহজাদের করা প্রশ্নের উত্তরে উর্মিলা বলল, নিজের রুমে আছে। আরানের সঠিক অবস্থান জানতে পেরে শেহজাদ আরানের কক্ষের দিকে পা বাড়ালো। আরান নিজের রুমে বেডের উপর বসে কিছু ডিজাইনের ম্যাপ দেখছিল। সহসা কাউকে কামরায় প্রবেশ করতে দেখে চোখ তুলে তাকাল দরজার দিকে। আরানের দর্শনে শেহজাদ আসতেই সে খাট থেকে উঠতে উঠতে বলল, আরে আমার কি সৌভাগ্য। আমেরিকার সবচেয়ে ডেঞ্জারাস মাফিয়া গ্যাং ব্ল্যাক শ্যাডোর এবং একমাত্র লিডার দ্য ব্ল্যাক শ্যাডো কিং ওরফে বিএসকে আজ আমার মহলে কিভাবে। আরানের এভাবে বারবার মাফিয়া উচ্চারণ করতে দেখে তীব্র রাগের সহিতই বলল, ননসেন্স, চিৎকার করা বন্ধ কর। শেহজাদকে এভাবে বলতে দেখে আরান তার ভাষ্য যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে বলল, তুই টেনশন করিস না, আমার রুম সাউন্ড প্রুফ। চিৎকার কেন, জোরে জোরে নাচলেও বাইরে কোনো আওয়াজ। আরান তার কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগে শেহজাদ বুক সেলফে সজ্জিত অবস্থায় থাকা অ্যালার্ম ঘড়িটা ছুঁড়ে মারল। অ্যালার্ম ঘড়িটা ঠিক আরানের কপাল ছুঁয়ে পেছনের কাচের গ্লাসে লাগলো। অ্যালার্ম ঘড়িটা আরানের কপালে লাগায় উত্তর স্থানে খানিকটা কেটে লাল বর্ণের রক্তের দেখা মিলল। শেহজাদ অ্যালার্ম ওয়াচটা ছুঁড়ে মেরে বিকট হুঙ্কার ছেড়ে বলল, ইডিয়েট, পার্সেলটা তুই পাঠিয়েছিস তাই না? আকস্মিক আক্রমণে দিক হারালো আরান। সে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। পর করে নিজেকে সামলে শেহজাদের দিকে তাকিয়ে কণ্ঠে খানিকটা আতঙ্ক নিয়ে বলল, কি ভয়ঙ্কর, আমার সাথে এরকমটা করতে পারলি? আমি না তোর আপন ভাইয়ের মতো? দেখ কতটা রক্ত ঝরছে। হ্যাঁ, পার্সেলটা আমি পাঠিয়েছি। দেখেছিস আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। তোর জন্য আমেরিকা থেকে কত কি আনালাম, আর তুই কিনা আমায় মারছিস। শেহজাদ, সত্যি করে বলতো জিনিসগুলো এখন কোথায়? ডাস্টবিনে। শেহজাদের এই ছোট্ট কথাটাই যেন যথেষ্ট ছিল আরানকে ইমোশনাল করার জন্য। আরান অবাকে সুরে বলল, কে? তুই জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিস? এটা মোটেও ঠিক করিসনি শেহজাদ। তুই আজ আমার হালাল টাকাকে অসম্মান করেছিস। আরানের এইসব কথা শুনে শেহজাদের রাগ আরো থর থর করে বাড়তে লাগলো। কর্কশ ধ্বনি মিশ্রিত আওয়াজে বলল, বাস্টার্ড, তোর ব্রেনে কি কিছুই নেই নাকি? পুরোটাই খালি? একটা মানুষ ঠিক কতটা বোকা হলে এরকম একটা জঘন্য কাজ করতে পারে? লেটারে ওইসব কি লিখেছিস? শেহজাদের এইরূপ ব্যবহারে আরান হতচকিত। এটা যেন সাক্ষাৎ
হিংস্র দানব যার সান্নিধ্যে মানুষরা সেফ নয়। আরান দীর্ঘশ্বাস ফেলে আগের ন্যায় নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে বলল, দেখ, প্রথমত পার্সেলটা কারো হাতে পৌঁছাতো না, কারণ আমি নিজে গিয়ে নীলের হাতে পার্সেলটা দিয়ে এসেছি। দ্বিতীয়ত, পৌঁছালেও কী বা হতো, আরেকটা পাখি খাঁচা থেকে মুক্তি পেত আর কি।